আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পাসপোর্ট সেবা সপ্তাহ 2016 এবং ঢাকার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ও 9টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা একটা অত্যাবশ্যকীয় দলিল। আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চায়। আজকে কিছুক্ষণ আগেই মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হলো। এই অঞ্চলের মানুষ তাদের আর ঢাকা পর্যন্ত ছুটে আসতে হবে না, নিজের জায়গায় বসেই তারা পাসপোর্ট পেতে পারবে। 96 সালে যখন থেকে সরকার এসেছে তখন থেকেই আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে এই পাসপোর্ট অফিস নির্মাণের কাজ করে যাচ্ছি এবং সমগ্র বাংলাদেশে ব্যাপী এটা আমরা করব। সুধীমণ্ডলী, আমরা স্বাধীন জাতি। আজকে যে স্বাধীন জাতি হিসেবে আমরা যে পাসপোর্ট পেয়েছি, মনে আছে আমি যখন প্রথম বিদেশে যাই 1969 সালে, আমাদেরকে পাসপোর্ট নিতে হয়েছিল সেই পাকিস্তান থেকে, করাচি থেকে পারমিশন আসবে, তারপরে আমি পাসপোর্ট তৈরি করতে পারবো। আর বিদেশে যাওয়ার ভিসা নেবার জন্য করাচিতে যে একদিন থেকে তারপরে আমি ইটালি যাই, তখন ইটালিতে যাবার ভিসা নিয়ে আমাকে যেতে হয়েছিল। অর্থাৎ আমরা এই ভূখণ্ডের মানুষ, বাংলাদেশ, এই অঞ্চলের মানুষ যে কত অবহেলিত ছিলাম সেই সময় দিনের কথা তো আজকের যারা তারা কল্পনাও করতে পারবেন না। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নতির জন্য তিনি সংগ্রাম করেছেন। দীর্ঘ 23 বছরের সংগ্রাম আর 9 মাসের মুক্তিযুদ্ধ, এই 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ফসল আমাদের বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, বাঙালি জাতি সারা বিশ্বে একটি স্বতন্ত্র জাতি হিসেবে মর্যাদা পাবে, আর বাংলাদেশের মানুষ আর্থসামাজিকভাবে উন্নত জীবন পাবে। এটাই ছিল তাঁর স্বপ্ন। আর এই লক্ষ্য নিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। বারবার তাকে কারাবরণ করতে হয়েছে, 2 বার ফাঁসিতে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, নানাভাবে তাকে হয়রানি করা হয়েছে, কিন্তু কখনো তিনি তার আদর্শ থেকে 1 ইঞ্চি সরেননি। এবং আজকে তারই এই সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। আজ আমরা দেশ পেয়েছি, আমরা নিজেদের পাসপোর্ট পাচ্ছি, আমরা বিদেশে যেতে পারছি। যদি তিনি স্বাধীনতা না দিয়ে যেতেন তাহলে এই সুযোগ আমাদের কখনো হতো না। একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, সেই দেশকে তিনি যখন গড়ে তুলছেন, সেই সময় তিনি, আপনারা জানেন যে আপনাদের এই পাসপোর্ট একটা পরিদপ্তর ছিল, সেটা অধিদপ্তরে তিনি রূপান্তর করেন। প্রতিটি প্রতিষ্ঠানই তিনি কিন্তু মাত্র অল্প সময় ক্ষমতায় ছিলেন, 3.5 বছর। এই 3.5 বছরের মধ্যেই কিন্তু তিনি একটি স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তোলার প্রতিটি পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং কাজ করে গিয়েছিলেন। আমরা দেখেছি যে 75-এর 15ই আগস্ট জাতিপিতাকে নির্মমভাবে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা নিজেদের ভাগ্য করতে যতটা ব্যস্ত, বাংলাদেশের জনগণের ভাগ্য করতে কোনো পদক্ষেপ নেয়নি। আর যেহেতু হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের একটা পালা শুরু হয়, স্বাভাবিকভাবে সেই ক্ষমতাকে কীভাবে রক্ষা করবে, কক্ষিগত করবে, ওই নিয়েই তাদের ব্যতিব্যস্ত। 75-এর পর 19টা কূপ হয় বাংলাদেশে। বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তার যে মূল লক্ষ্য, যে আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্যুত ঘটে। বাংলাদেশের মানুষ দরিদ্রই থেকে যায়, বুভুক্ষা থেকে যায়, এমনি একটি মানবেতর জীবনযাপন তাদের করতে হয়।
সরকার যে জনগণের সেবক, জনগণের সেবা করবে, বোধহয় এই চিন্তা ভাবনা থেকেই যেন সব কিছু দূরে ছিল। 21 বছর পর 96 সালে আমরা সরকারে আসি। জাতির পিতার আদর্শ নিয়েই আমরা যাত্রা শুরু করি। শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রে যেন বাংলাদেশ অগ্রগতি লাভ করতে পারে, আর বাংলাদেশের মানুষকে যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই আদর্শ নিয়েই কিন্তু আমাদের কাজ আমরা শুরু করি। এবং সেই সময় থেকে আমরা এই পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নের পদক্ষেপ, জেলায় জেলায় নতুন অফিস গড়ে তোলা, এর মানে যে সমস্ত অনিয়মগুলি ছিল এক একে সেগুলি দূর করার বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিই। এবং এই আগারগাঁয়ে নতুন ভবন নির্মাণ, সে কাজও আমরা শুরু করি। জনবল আমরা বৃদ্ধি করে দিই। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, প্রথমে আমরা দেখি যে কোন কোন অঞ্চলে মানুষ সব থেকে বেশি বিদেশে যায়। সে 1998 সালে আমরা নোয়াখালী, ফরিদপুর, যশোর সহ বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিস তৈরি করি এবং পর্যায়ক্রমে সকল বাংলাদেশে করব সে পদক্ষেপ আমরা নেই। আমরা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। এর মধ্যে অনেকগুলি এলাকায় আমরা পাসপোর্ট অফিস তৈরি করে দিয়েছিলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করি। কিন্তু আরও কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম। দুঃখের বিষয়, সেই প্রকল্পগুলি ওই অবস্থায় থেকে যায় যখন 2001 সালে সরকার পরিবর্তন হয়। অনেক পদক্ষেপ আমরা নিয়েছি, সেই সাথে সাথে এই পাসপোর্টের বিষয়টা আমরা দেখেছি সবই একটা স্থবিরতা এসে যায়। যখন 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে আমরা 9 সালে সরকার গঠন করি, এরপরই আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। আর সেই সাথে সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আঞ্চলিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই প্রযুক্তি ব্যবহার, এটার জন্য যে পদক্ষেপ নেওয়া অত্যন্ত দুঃখের বিষয়। ওই 2001 থেকে 2008 পর্যন্ত যারা ক্ষমতা, এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপই তারা নেননি। যা হোক, আমরা 2009 ক্ষমতায় এসেই এই বিষয়ে পদক্ষেপ নিই। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক কতগুলি বিধিবিধান মেনে আমাদের চলতে হয়। কাজে আন্তর্জাতিক যেমন বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও, তাদের কতগুলি নীতিমালা এবং নির্দেশনা ছিল। তাছাড়া বিভিন্ন দেশে কর্মরত আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য খুবই প্রয়োজন ছিল যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করে দেওয়া, কিন্তু সে ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা যা 2010 সাল থেকে এই কার্যক্রম হাতে নিই এবং পর্যায়ক্রমিকভাবে আমরা তা বাস্তবায়ন করে যাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের বিদেশে যে সমস্ত মিশন রয়েছে, 65টি মিশনে পাসপোর্ট ও ভিসা উইং খোলা হয়েছে। আমাদের 64 জেলায় আমরা 67টি পাসপোর্ট অফিস এবং 33 ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপন করে এই সেবা খাত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছি। তাছাড়া আমাদের যেটা লক্ষ্য, যে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে আমরা এই পাসপোর্ট আসলে মূলত প্রতি জেলায় আমরা করে দেব, এটা আমাদের পরিকল্পনা রয়েছে। প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন ঘটছে, প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ইতিমধ্যে আমি বিমানকে নির্দেশ দিয়েছি টিকেটিংয়ের ব্যবস্থা করতে। অনলাইনে টিকিট বুক হবে, কাউকে আর কষ্ট করে যেতে হবে না। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, কাজে সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে, দুর্নীতি অনেক কমে যাবে। কাজে আমরা এই অধিদপ্তর একটা ডিজিটাল ডিপার্টমেন্ট হিসেবেই এটাকে আমরা গড়ে তুলতে চাই, কারণ বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা ডাটা সেন্টার তৈরি এবং সেখানে সমস্ত তথ্য দিয়ে আমরা এটাকে আরও উন্নত করার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। তাছাড়া আমাদের আন্তর্জাতিক পর্যায়েও নেটওয়ার্কের সাথে একটা যুক্ত এবং সারা বাংলাদেশে আমাদের মানুষকে হয়রানি হতে হবে, কারণ এখন আমরা সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি। কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশে সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এটা আরও দ্রুত কার্যকর হবে। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট,
এটা আরও নতুন প্রযুক্তি এসে গেছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এ পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের যারা এই অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে এই যে এত অল্প সময়ের মধ্যে এই পাসপোর্টগুলি তৈরি করা, অর্থাৎ 1,40,00,000 পাসপোর্ট বা এই 3 লক্ষ আমরা যে পেশেন্টের ভিসা করতে পারলাম, আপনাদের দিনরাত আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে এটা সম্ভব হয়েছে। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ অনেকেরই এ ব্যাপারে নানা সন্দেহ ছিল, নানা কথা ছিল। আর আমাদের পত্রপত্রিকা মাশাআল্লাহ তারা যখন লেখেন তখন তার কিছু রেখে লেখেন, এমনভাবে লেখেন যেন একটা মানুষজন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এমনভাবে তারা লেখে। কিন্তু এখন যে সব আমরা করে ফেললাম, এটা নিয়ে আবার খুব বেশি লেখালেখি করতে দেখি না, এটা আবার বাস্তব। যখন কিছু একটু খুঁত পায় তখন খুব বড় করে লেখে, কিন্তু ওটা যখন আমরা সংশোধন করে বা কাজ করে ফেলি তখন লেখা একটু কার্পণ্য থাকে। এটা শুধু আমাদের মানে খবরের কাগজ না, ইলেকট্রনিক মিডিয়া। কারণ বাংলাদেশে 96 সালে একটা মাত্র টেলিভিশন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। একটা মাত্র রেডিও ছিল, বাংলাদেশ রেডিও। আমি সরকারে আসার পর এটা উন্মুক্ত করে দিই। এখন এই যে আপনাদের কতগুলি ক্যামেরা, কত মানে চ্যানেল, আজকে আমার উদ্দেশ্য ছিল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং মানুষের কাছে এই সেবাটা পৌঁছে দেওয়া। সেখানে টক শো হয়, ওই কোনো খুঁত থাকলে সেটা নিয়ে তোলপাড় হয়ে যায়, ভালো কাজটা করলে সেটা বলতে ভুলে যায়। আশা করি যখন সমালোচনা করবে সেই সাথে সাথে যখন কিছু ভালো কাজ হয় তারও একটু আলোচনা করুক তারা, এটাই আমরা চাই। কাজে আমি বলবো যে আমাদের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছেন, আসলে আপনারা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। সেজন্য আবারও আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা লোকবল বৃদ্ধি করে দিয়েছি। যেখানে মাত্র 397 জন ছিল, এখন 1184 লোকবল আমরা এখানে নিয়োগ দিয়েছি, যাতে কর্মপরিধিও বেড়ে গেছে, মানুষের বিদেশে যাওয়াও বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, বিদেশিরা আসছে। বোধহয় আমরা সরকারের সবথেকে বেশি বিদেশি অতিথিও যেমন আসে, বিদেশি লোকজনও যেমন আসে, বিনিয়োগকারীরা আসে, পর্যটকরা আসেন, আবার আমাদের দেশের লোকও বিদেশে যায়। প্রায় 90 লক্ষের মতো মানুষ আজকে আমাদের বিদেশে কাজ করে। তারা যেখানে কাজ করে তাদের যাতে কোনো রকম কর্মক্ষেত্রে অসুবিধা না হয় এ ব্যাপারে সব সময় আমরা সজাগ, আমাদের সরকার সেই দিকে লক্ষ্য রাখি। আমরা আমাদের অধিদপ্তর কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য পাসপোর্ট ও ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা দেব, কারণ এই প্রশিক্ষণটা একান্তভাবে প্রয়োজন। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। আমাদের যে লক্ষ্য, যেই দেশকে আমরা গড়ে তুলব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আপনারা জানেন যে ইতিমধ্যে অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করে যাচ্ছি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির 90 ভাগই আমরা আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে যাচ্ছি। মোট কথা যে আমরা কারো মুখাপেক্ষি হয়ে থাকবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, সম্মানের সাথে চলবো, উন্নত হব, সমৃদ্ধশালী হব, সেইভাবে আমরা দেশকে গড়ে তুলব। এবং এটা আমরা পারবো, কেন পারবো না? জাতির পিতার নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা এনেছি, মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। একটি কথা সকলকে সবসময় রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি, কারো কাছে বাঙালি মাথা নত করে না। জাতির পিতা আমাদের তা শিখিয়ে দিয়ে গেছেন। এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে আমি মনে করি যে কোনো অসাধ্য সাধন আমরা করতে পারবো। কাজে আমরা যে পারি সেটা আমরা বিশ্বকে দেখিয়েছি। যখন বিশ্ব অর্থনৈতিক মন্দা, তখন আমরা আমাদের প্রবৃদ্ধি 6 ভাগের উপরে ধরে রেখেছি, আর এই বছর তো আমরা 7 ভাগে উন্নীত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি, ইতিমধ্যে নিম্ন মধ্য আয় হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ তো নিম্নে থাকা দেশ না, বাঙালি জাতি নিম্নে থাকবে না, বাঙালি জাতি অবশ্যই আরও উন্নত হবে। আমরা মধ্য আয়ের দেশ 2021-এর আগেই আমরা বাস্তবায়ন করব। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। তাই যে যেখানে আপনারা কর্মরত আছেন এই কথাটাই মাথায় রাখবেন যে এই দেশটা আমাদের। দেশকে যদি আমরা উন্নত করে গড়ে তুলি,
আপনাদেরই ভবিষ্যৎ বংশধর, তারা আরও উন্নত জীবন পাবে, এ দেশ আরও এগিয়ে যাবে। কাজে সে কথা মনে রেখে যার যার কর্তব্য আপনারা পালন করবেন। আমরা কিন্তু সবসময় সমস্ত সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি। ইতিমধ্যে আমরা যে বেতন বাড়িয়েছি, আমি জানি না পৃথিবীর কোনো দেশে একসাথে এত বেতন কেউ বাড়াতে পারে এই নজির বোধহয় নাই, কিন্তু আমরা পেরেছি। কেন? আন্তরিকতার সাথে কাজ করেছে। আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, আমাদের বাজেট আমরা 5 গুণ বৃদ্ধি করেছি, তাই বেতন আমরা শতভাগের উপর বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। বেতন বাড়িয়েছে এমনভাবে যেন একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারে, যেখানে দুর্নীতি যেন আর স্থান না পায়। আমরা দায়িত্ব তো অনেক কিছু নিজেদের হাতে নিয়েছি। বিনা পয়সায় ছেলেমেয়েদের বই দিচ্ছি, যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের আমরা বৃত্তি দিচ্ছি। সেই বৃত্তি সেই প্রাথমিক থেকে নিয়ে একেবারে উচ্চশিক্ষা, এমনকি পিএইচডি যারা করবেন তাদেরকে আমরা বৃত্তি দিচ্ছি। সেই পরিকল্পনা আমরা নিয়েছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এই জাতিকে আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে সকলে এক হয়ে কাজ করবেন, সেটাই আমরা চাই। পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার, এই যে প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন আপনাদের এই পাসপোর্ট সেবা সপ্তাহে, সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং একথা মনে রেখে আপনারা কাজ করে যাবেন, আমি সেটাই আশা করি। আপনাদের সেবা সপ্তাহ উদযাপনে আমি আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই দেশ আমাদের, আমরা বাঙালি জাতি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।